সবাইকে স্বাগত দীপ্তর সংবাদে। সাথে রয়েছে দোলা ডলারের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। তেলের লোভে যুক্তরাষ্ট্রের অভিযোগ ভেনেজুয়েলাবাসীর, যুক্তরাষ্ট্রে যুদ্ধ বিরোধী বিক্ষোভ। সংসদ নির্বাচনে ১,৮৪২ জনের প্রার্থিতা বৈধ, বাতিল ৭২৩ জনের, কাল থেকে আপিল শুরু। মোবাইল ব্যবসায়ীদের সাথে পুলিশের সংঘর্ষে কারণ বাজার রণক্ষেত্র, যানজটে বিপাকে নগরবাসী। মুস্তাফিজ ইস্যুতে ভারতের টি-20 বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত বিসিবির, শ্রীলঙ্কায় খেলতে চিঠি। শুরুতে ভেনেজুয়েলা প্রসঙ্গ। ভেনেজুয়েলার সরকার যুক্তরাষ্ট্রে মাদক ও অবৈধ অভিবাসী পাঠানোর মতো অস্থিতিশীল কার্যকলাপের সাথে জড়িত বলে অভিযোগ করেছেন ডোনাল্ড ট্রাম্প। আর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেট জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যা চাইছে তা না হলে ভেনেজুয়েলায় আবারও হামলা চালানো হবে। ভেনেজুয়েলার দাবি, দেশটির বৃহত্তম তেলের মজুদ দখল করতেই যুক্তরাষ্ট্র এসব করছে। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ বড় ধরনের আন্তর্জাতিক সংকট তৈরি করেছে। শনিবার ভোরে লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় আকস্মিক হামলা চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসকে ধরে নিয়ে যায় যুক্তরাষ্ট্রের সেনারা। মাদুরো ও তার স্ত্রীকে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে নেওয়া হয়েছে এবং তাদেরকে আমেরিকান বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নেওয়ার পর থেকেই মাদুরোকে প্রধান নিশানা বানান ট্রাম্প। তার অভিযোগ, ভেনেজুয়েলার সরকার যুক্তরাষ্ট্রে মাদক পাচার ও অবৈধ অভিবাসী পাঠানোর মতো অস্থিতিশীল কার্যকলাপের সাথে জড়িত। গত বছর মাদুরোকে বিশ্বের অন্যতম বড় মাদক পাচারকারী হিসেবে অভিযুক্ত করে তার মাথার দাম $5 কোটি ঘোষণা করে ট্রাম্প। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের দেয়া অনেক অভিযোগেরই যথেষ্ট প্রমাণ নেই। শনিবারের নজিরবিহীন এই অভিযান পুরো বিশ্বকে হতবাক করেছে। তারা বলল ড্রাগ পাচার, কিন্তু যার সেই ধরনের কোনো প্রমাণ নেই। সাম্রাজ্যবাদ সবসময় মার্কিন, তারা বিভিন্ন সময় বিভিন্ন অপকর্ম করে, কিন্তু এত নির্লজ্জ কুৎসিত রূপ আমরা অতীতে দেখিনি। যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার সম্পর্ক ১৯৯৯ সাল থেকেই টানাপোড়েনের মধ্যে রয়েছে। বিশেষ করে বিভিন্ন সময়ে ওয়াশিংটন মাদুরোর শাসনের বৈধতা স্বীকার না করে বিরোধী নেতাদের সমর্থন দেয়ায় এই বিরোধ আরও তীব্র হয়। ভেনেজুয়েলার দাবি, তেলের মজুদ দখল করতেই যুক্তরাষ্ট্র এসব করছে। যেহেতু ভেনেজুয়েলা তেল উৎপাদনকারী দেশ, ফলে বাজারে তেলের যে সরবরাহ আছে সেখানে বড় রকমের একটা চাপ পড়বে। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহের ঘাটতি হলে যে দাম বৃদ্ধি পাবে, তার ফল হিসেবে বাংলাদেশকেও তার এই বেশি দামে এই তেল কিনতে হবে। সমালোচকরা বলছেন, শুধু অপরাধের অভিযোগকে কেন্দ্র করে সীমান্ত পেরিয়ে সামরিক অভিযান চালানো বা অন্য দেশের ক্ষমতাসীন রাষ্ট্রপ্রধানকে আটক করে নিয়ে যাওয়া আন্তর্জাতিক আইনের চোখে বৈধ নয়। এতটা নির্লজ্জ, এতটা বর্বর ভাবে আর অতীতে হয়নি। ফলে 2026 থেকে এটা একটা নতুন অধ্যায় শুরু হলো পৃথিবীতে, যেখানে শক্তিধর দেশগুলো যা ইচ্ছা তাই করবে, এই বার্তাই দেয়া হলো। ট্রাম্প জানিয়েছেন, ভেনেজুয়েলায় শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র দেশটি চালাবে। তবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর অনুপস্থিতিতে দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন বলে আদেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। ভেনেজুয়েলার সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে যুদ্ধবিরোধী বিক্ষোভ শুরু হয়েছে। শনিবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ ও প্রতিবাদ হয়েছে। যুদ্ধবিরোধী স্লোগান লেখা প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে রাস্তায় নামে সাধারণ মানুষ। ওয়াশিংটনে হোয়াইট হাউসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন অনেকে। কারো কারো হাতে ভেনেজুয়েলার পতাকা দেখা গেছে। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ওয়াশিংটন, নিউ ইয়র্ক, বোস্টন, মিনেপোলিস সহ বিভিন্ন শহরে যুদ্ধবিরোধী বিক্ষোভ হচ্ছে। নো ব্লাড নো অয়েল লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে একই ধরনের বিক্ষোভ হয়েছে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে। অনেক ল্যাটিন আমেরিকান নেতা মার্কিন এই পদক্ষেপের নিন্দা করেছেন। যাচ্ছি পরের প্রসঙ্গে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পেয়েছেন ১,৮৪২ জন। 5 দিনের যাচাই বাছাই বাদ পড়েছেন ৭২৩ জন।
বাদ পড়াদের মধ্যে একাধিক পরিচিত মুখ রয়েছে, অবশ্য এরা সবাই আপিল করতে পারবেন। রবিবার গণমাধ্যমের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশন জানিয়েছে, আইন মেনে যাচাই বাছাই করেছেন রিটার্নিং কর্মকর্তা, এখানে পক্ষপাতিত্বের সুযোগ নেই। এবার ৩০০ সংসদীয় আসনে দলীয় ও স্বতন্ত্র মিলে মনোনয়নপত্র জমা পড়ে ২৫৬৮টি। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন ৪৭৮ জন। 5 দিন ব্যাপী যাচাই বাছাইয়ে নানা কারণে বেশ কিছু আলোচিত ও হেভিওয়েট প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। এর মধ্যে উল্লেখযোগ্য বগুড়া 2 আসনে নাগরিক ঐক্যের প্রার্থী মাহমুদুর রহমান মান্না, কক্সবাজার 2 আসনে জামায়াতের প্রার্থী হামিদুর রহমান আজাদ, কুমিল্লা 5 আসনে সিপিবির প্রার্থী আব্দুল্লাল কাফি, এনসিপি থেকে পদত্যাগ করা ঢাকার 9 আসনের আলোচিত স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা, চট্টগ্রাম 5 আসনে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। শুধু ঢাকা জেলার 20টি আসনে মনোনয়ন জমা পড়ে 238টি, বৈধতা পেয়েছে 161 জন, বাতিল হয়েছে 81 জন প্রার্থীর মনোনয়ন। তথ্য বিভ্রাট, 1% ভোটার তালিকায় গরমিল, মামলার তথ্য গোপন সহ নানা জটিলতায় বাতিল হয়েছে অনেকের মনোনয়ন। 1% ভোটারের গরমিল, সরকারি চাকরি হতে অবসর গ্রহণের 3 বছর অতিবাহিত না হওয়া, হলফনামার বিভিন্ন ত্রুটি, মনোনয়নপত্র যথাযথভাবে বিশেষ করে তৃতীয় অংশ পূরণ না করা ইত্যাদি কারণে মনোনয়নপত্রসমূহ বাতিল করা হয়েছে। একটি বড় দলের দিকে নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব করছে কিছু কিছু রাজনীতিবিদের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ জানান, আইন অনুযায়ী রিটার্নিং কর্মকর্তারা তাদের সিদ্ধান্ত নিয়েছেন, ইসির এখানে হস্তক্ষেপের সুযোগ নেই। উনি উনার মতো করে উনি কাজ করবেন, রিজেক্টও করতে পারেন আইনের দৃষ্টিতে, যেটা আপনার আর্টিকেল 66 আর এখানে আরপিও 12-13 এইগুলো যদি কমপ্লাই করে তাহলে উনি নেবেন, আর ওখানে যদি কমপ্লাই না করে তাহলে উনি রিজেক্ট করবেন। আমরা তাদেরকে কিন্তু কোনো একটা মনোনয়নপত্র অ্যাকসেপ্ট করার জন্য বলতে পারি না, রিজেক্ট করার জন্য না, কারণ নির্বাচন কমিশন হচ্ছে তার অ্যাপিলেট অথরিটি। রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিপক্ষে আগামীকাল 5 জানুয়ারি থেকে 9 জানুয়ারি পর্যন্ত সংক্ষুব্ধরা আবেদন করতে পারবেন। আবেদন নিষ্পত্তি করা হবে 11 থেকে 18 জানুয়ারি পর্যন্ত। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীর কারণ বাজারে মোবাইল ফোন ব্যবসায়ী ও ফার্মগেটে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে তীব্র যানজট সৃষ্টি হয়, এতে বিপাকে পড়েন নগরবাসী। কারণ বাজারে মোবাইল ব্যবসায়ীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়, এতে আহত হয় বেশ কয়েকজন। সংঘর্ষের সময় কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। দেশের মোবাইল ফোন বাজারে অবৈধ ও আনঅফিসিয়াল হ্যান্ডসেট ব্যবহারে কার্যকর লাগাম টানতে সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী 1 জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার NIR। এর প্রতিবাদে রবিবার সকাল 11:30টার দিকে রাজধানীর কারওয়ান বাজার মোড়ে জড়ো হন মোবাইল ফোন ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা সড়ক অবরোধ করলে বন্ধ হয়ে যায় যান চলাচল। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষোভকারীদের দমাতে লাঠিচার্জ, জলকামান ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। এ সময় পুলিশ ও মোবাইল ব্যবসায়ীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সেনাবাহিনীর সহায়তায় দুপুর 2টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আমাদের আর ভালো লাগে না, আমরা দুই দেশের নাগরিক। NIR যদি জনবান্ধব হয় আমরা এটাকে পূর্ণ সমর্থন করব, যদি জনবান্ধব না হয় তাহলে এটা সবাই প্রত্যাহার করবে। তো মানুষের জনভোগান্তি করে যে আন্দোলন, সেটা আন্দোলনকে শান্তিপূর্ণ আন্দোলন আমরা বলতে চাই। তারা আমাদের অনুরোধ না শুনলে আমরা পরবর্তীতে ক্রাউড কন্ট্রোলের যে প্রসিডিউর রয়েছে সেই প্রসিডিউর মোতাবেক আমরা তাদেরকে ডিসপাস করে দিচ্ছি। এদিকে তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানার হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ফার্মগেট সড়ক অবরোধ করে কলেজের শিক্ষার্থীরা। এতে পুরো এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়, ভোগান্তিতে পড়েন অফিসগামীরা।
শিক্ষার্থীরা বলছেন, রানা হত্যাকাণ্ডের পরে প্রায় 1 মাস পার হলেও মূল আসামিদের গ্রেপ্তার করছে না পুলিশ। আমরা 24 ঘন্টা আলটিমেটাম দেওয়ার পর বলছে যে তারা আটক করে দিবে, অথচ তাদের সামনে পুলিশ রয়েছে, তাদেরকে আটক করছে না। আসামি যারা তাদেরকে দল থেকে সাপোর্ট করা হচ্ছে। রাকিবুল ইসলাম রাকিব ছাত্রদলের সভাপতি যিনি, ওনাকে আমি বলেছিলাম, বলার পরে উনি আমাদের সাথে হুমকি দামকি দিয়েছেন, আমাদের সাথে রুট ব্যবহার করেছেন, খারাপ আচরণ করেছেন। গত 6 ডিসেম্বর আমার ফ্রেন্ডকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা প্রশাসনকে 48 ঘন্টা সময় দিয়েছিলাম, আজকে 24 দিন হয়ে গেছে, আমাদেরকে প্রশাসন কোনো প্রোগ্রেস দেখাইতে পারে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শিক্ষার্থীদের সাথে দফায় দফায় আলোচনা করে। দুপুরের পর শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা সৌজন্য সাক্ষাৎ করেছেন। রবিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান, বিএসআরএম এর চেয়ারম্যান আলী হোসেন আকবর আলী, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন ও এ কে আজাদ, স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, বিটিএম এর সাবেক সভাপতি মতিন চৌধুরী, বিসিআই সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ সহ দেশের বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের নেতা ও শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রধানরা বৈঠকে উপস্থিত ছিলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ এ সময় উপস্থিত ছিলেন। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপি চেয়ারপারসনের পদ শূন্য হয়েছে। দলটির গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন। তবে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। নেতারা বলছেন, স্থায়ী কমিটির বৈঠকের পর ঘোষণা আসতে পারে। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। 4 দশকের বেশি সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন হিসাবে দলকে নেতৃত্ব দিয়েছেন বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে পদটি শূন্য হয়েছে। বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখন দলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। কৌশলগত কারণে আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি বলে জানিয়েছেন দলটির শীর্ষ নেতারা। দিনের শেষে এটাতে কাউন্সিলে গিয়ে সিদ্ধান্ত হবে, আর এর মধ্যে তো উনি ভারপ্রাপ্ত দায়িত্ব পালনই করে যাচ্ছেন। সুতরাং এটা তো একটা নোমেনক্লেচারের ব্যাপার। এটা কি ভারপ্রাপ্ত শব্দটা বাদ দেবে, চেয়ারম্যান শব্দটা থাকবে, এটা এই মুহূর্তে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নেই। যখন হাসিনা জোর করে একটা অবৈধ একটা রায় দিয়ে জেলে পাঠালো, তখন থেকে তারেক সাহেব দল চালাচ্ছে অ্যাজ এ অ্যাক্টিং চেয়ারম্যান। অ্যাক্টিং চেয়ারম্যান তার ক্ষমতা বলে চেয়ারম্যানের যে দায়িত্ব ছিল সেটা পালন করতে পারছে। বিএনপির গঠনতন্ত্রের 7 গ ধারার 2 ও 3 নম্বর উপধারায় বলা হয়েছে, চেয়ারম্যানের সাময়িক অনুপস্থিতিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানই চেয়ারম্যানের সমুদয় দায়িত্ব পালন করবেন। এই বিধান অনুযায়ী তারেক রহমানকে চেয়ারম্যান হিসাবে দায়িত্ব দিতে আলাদা কোনো ঘোষণাপত্রের প্রয়োজন নেই। নেতারা বলছেন, আনুষ্ঠানিক ঘোষণা দিতে স্থায়ী কমিটির সিদ্ধান্তের অপেক্ষা করা হচ্ছে। আমাদের একটা গঠনতন্ত্র আছে, আমাদের গঠনতন্ত্রকে মেনে আমাকে করতে হবে, তাই না? এটা তো আমরা তো একটা নিজেদের দলের মধ্যে গণতন্ত্র থাকতে হবে, তাই না? এই গণতন্ত্রের জন্য আমরা লড়াই করেছি, আমার দলের মধ্যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া থাকতে হবে না? সুতরাং সেটা দল সিদ্ধান্ত নেবে এটাকে গণতান্ত্রিকভাবে কীভাবে করা যায়। ইন দ্য মিন টাইম ওটা না হওয়া পর্যন্ত উনি এই দায়িত্বটা ভারপ্রাপ্ত হিসেবে পালন করবেন। স্ট্যান্ডিং কমিটিও সিদ্ধান্ত দিতে পারে, সেই সিদ্ধান্তটা পরে কাউন্সিলে অ্যাপ্রুভ করে নেওয়া হবে, তবে এটা অতি দ্রুত হবে। আনুষ্ঠানিক ঘোষণার আগ পর্যন্ত দলীয় নথিপত্রে তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে উল্লেখ করছে বিএনপি। চেয়ারম্যান হিসাবে চালিয়ে যাচ্ছেন শুনে। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। আসন্ন টি-20 বিশ্বকাপে ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় খেলতে চেয়ে আইসিসিকে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চিঠিতে বাংলাদেশের নিরাপত্তার বিষয়ে জানতে চাওয়া হয়েছে। মুস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্স থেকে ছেড়ে দেওয়ার পর বিশ্বকাপে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশ্বকাপে গ্রুপ পর্বে বাংলাদেশের 4 ম্যাচই হবে ভারতে। রবিবার দুপুরে বিসিবির 17 জন বোর্ড পরিচালক বসে সিদ্ধান্ত নিয়েছেন, ভারতের মাটিতে বিশ্বকাপের কোনো ম্যাচেই খেলবে না বাংলাদেশ। তাই বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের কথাও বলা হয়েছে চিঠিতে। বাংলাদেশ তাদের সবকটি ম্যাচ শ্রীলঙ্কায় খেলতে চায়। মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রতিক্রিয়ায় বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের উদ্যোগ নিতে তথ্য সম্প্রচার উপদেষ্টাকে অনুরোধ করেছেন যুব ও ক্রীড়া এবং আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। এ বিষয়ে তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আইনি ভিত্তি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
রবিবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সভায় তিনি এই কথা বলেন। তথ্য উপদেষ্টা জানান, ভারত খেলার মধ্যে রাজনীতি টেনে আনায় চুপ করে বসে থাকার উপায় নেই। এদিকে পেসার মুস্তাফিজের বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এখানে একটা সিচুয়েশন আমার জন্য তৈরি করা হয়েছে, আমাকে সেটার বিরুদ্ধে একটা ব্যবস্থা নিতে হবে, সেটার ব্যাপারে একটা ব্যবস্থা নিতে হবে। আমার তো চুপ করে বসে থাকার উপায় নেই। কোন যুক্তিতে মোস্তাফিজকে মানা করা হচ্ছে? খেলোয়াড়ই কোনো যুক্তিতে মানা করা হলে তো কোনো ব্যাপার ছিল না। যে যুক্তিতে মানা করা হচ্ছে সেই যুক্তিটা তো আসলে আমরা কোনোভাবেই গ্রহণ করতে পারি না, ফলে সেখানে আমাদেরকে একটা প্রতিক্রিয়া দেখাতেই হচ্ছে। গ্রেপ্তারের 15 ঘণ্টা পর জামিনে মুক্তি পেয়েছেন হবিগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদি হাসান। রবিবার সকালে হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করে। শায়েস্তাগঞ্জ থানার ওসিকে শাসানোর ঘটনায় মাহদিকে গ্রেপ্তার করেছিল পুলিশ। বৃহস্পতিবার রাতে জুলাই আন্দোলনে সক্রিয় থাকা শায়েস্তাগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি এনামুল হক নয়নকে পুলিশ আটক করলে তাকে ছাড়াতে শুক্রবার দুপুরে থানায় যান মাহদি হাসান। এ সময় ওসিকে শাসান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাহদির এ বক্তব্য ছড়িয়ে পড়লে দেশজুড়ে শুরু হয় আলোচনা সমালোচনা। বানিয়েছিল আমরা টানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জ্বালিয়ে দিয়েছিলাম। আপনি আসছেন ওই দিনই বিকেলে এক ভিডিও বার্তায় মাহদি তার বক্তব্যকে স্লিপ অফ টাং উল্লেখ করে ভুলকে ভুল হিসেবে দেখার জন্য সবার প্রতি আহ্বান জানান। আমার বলতে হবে আমার ভাইকে এখানে গ্রেফতার করা। একদিন পর শনিবার সন্ধ্যা 7টার দিকে মাহদিকে গ্রেপ্তার করে পুলিশ। এ খবর ছড়িয়ে পড়লে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সদর মডেল থানার সামনে জড়ো হন। এ সময় থানার মূল ফটক বন্ধ থাকায় বাইরে নানা স্লোগান দেয় উত্তেজিত নেতাকর্মীরা। রাত 8:30টার দিকে থানার সামনে সেনা মোতায়েন করা হয়। তবে রাতভর থানার সামনেই অবস্থান করেন তারা। শায়েস্তাগঞ্জ থানায় সরকারি কাজে বাধা ও হুমকি প্রদানের মামলায় গ্রেপ্তার দেখিয়ে রবিবার সকালে মাহদিকে হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন বিচারক। জামিনযোগ্য অপরাধ, জামিন হয়েছে, ন্যায় বিচার করছেন, হ্যাপি। মুক্তি পেয়ে মাহদি হাসান তার পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তৃণমূলের সর্বস্তরের ছাত্র জনতা যেভাবে আমার পাশে দাঁড়িয়েছেন, জুলাইয়ের পাশে দাঁড়িয়েছিলেন, আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি এই ঋণ কখনো শোধ করতে পারবো না। আপনারা আমার দায়িত্ব বাড়িয়ে দিয়েছেন, আমি জীবন দিয়ে হলো আপনাদের এই দায়বদ্ধতাকে আমি অবশ্যই সম্মানের সাথে আমি প্রত্যাশা পূরণ করে দেখাবো ইনশাআল্লাহ। জামিনে মুক্তির পর মাহদি হাসানকে নিয়ে হবিগঞ্জ শহরে আনন্দ মিছিল করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। আফরিদ হাসান, দীপ্ত, বার্তা কক্ষ। মামলা জট কমাতে সব ধরনের উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন নতুন প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরী। রবিবার প্রথম কর্মদিবসে আপিল বিভাগে এই কথা বলেন তিনি। এই সময় 24-এর গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণ করেন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেয়। আপিল বিভাগ ও হাইকোর্টের বিচারপতিরা এই সময় উপস্থিত ছিলেন। বিচার বিভাগের সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরী। এর আগে বক্তব্য রাখেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রৌফ এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুবউদ্দিন খোকন। সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ঢাংমারি স্টেশনের কেনুয়ার খাল রিসোর্ট মালিক সহ 3 জনকে অপহরণ করেছে বনদস্যুরা। অপহৃতরা হলেন গোল কানন রিসোর্টের মালিক শ্রীপতি বাসার এবং ঢাকা থেকে যাওয়া 2 পর্যটক সোহেল ও জনি। অপহৃতদের উদ্ধারে কোস্টগার্ড উদ্ধার অভিযান শুরু করেছে। বন বিভাগ জানায় 2 জানুয়ারি দুপুরে ঢাকা থেকে যাওয়া 4 পর্যটক সুন্দরবনের ঢাংমারি এলাকায় গোল কানন রিসোর্টে ওঠেন। বিকালে রিসোর্ট মালিক শ্রীপতি বাসার সহ 4 পর্যটক বোটে কেনোয়ার খালে ঘুরতে যান। এ সময় একদল বনদস্যু বোটের গতি রোধ করে 2 নারী পর্যটক সহ 5 জনকে ধরে নিয়ে যায়। ওদিন রাতে এই 2 নারী পর্যটককে ছেড়ে দিলেও রিসোর্ট মালিক ও 2 পুরুষ পর্যটককে জিম্মি করে রাখে দস্যুরা। বিদেশি আইনজীবী নিয়োগের জন্য ট্রাইব্যুনালে আবেদন করছেন সালমান এফ রহমান ও আনিসুল হকের আইনজীবীরা। একই সাথে নিজেদের ভয়েস রেকর্ড পরীক্ষা করার জন্য বিদেশি বিশেষজ্ঞের সাহায্য চাওয়ার আবেদন করেছেন তারা। ট্রাইব্যুনাল আবেদন নথিভুক্ত রাখার নির্দেশ দিয়েছে। রবিবার ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের বিচারিক প্যানেলে
মামলার শুনানি হয়। এই মামলার অভিযোগ গঠনের শুনানি আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে। এদিকে একই ট্রাইব্যুনালে আওয়ামী লীগ সরকারের ১.৫ দশকের শাসনামলে শতাধিক গুম, নির্যাতন ও খুনের অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের উপর রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়েছে। গুম খুনের যে মহাকাব্যিক যাত্রা শুরু করেছিল বিগত সরকারের আমলে, সবচাইতে নিষ্ঠুরতম, সবচাইতে কুখ্যাত ব্যক্তি হচ্ছে জিয়াউল আহসান, যার হাতে শত শত মানুষ এরকম গুম হয়েছে এবং নিহত হয়েছে, যার অকাট্য প্রমাণাদি প্রসিকিউশনের হাতে পৌঁছেছে। সুতরাং এইরকম নিষ্ঠুরতম খুনির বিচার এটা জাতির স্বার্থে, মানবতার স্বার্থে এটা করতে হবে, তা নাহলে মানবতা ভুল লুণ্ঠিত হবে। রাজধানীতে বেড়েছে শীত, তাপমাত্রা নেমেছে 12 ডিগ্রি সেলসিয়াসে, যা মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে শীতের তীব্রতা বেড়েছে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। হিমেল বাতাস এবং ঘন কুয়াশায় কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। পাবনায় সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে ঈশ্বরদী আবহাওয়া অফিস। নওগাঁয়েও শীতের তীব্রতা বেড়েছে, সেখানে সর্বনিম্ন তাপমাত্রা 10.6 ডিগ্রিতে নেমেছে। দিনাজপুরে সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 11.6 ডিগ্রি সেলসিয়াস। কুড়িগ্রাম ও পটুয়াখালীতে গত 2 দিনের তুলনায় তাপমাত্রা সামান্য বাড়লেও গুড়ি গুড়ি বৃষ্টির মতো কুয়াশা ঝরছে। ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কোল ইন্ডিয়া লিমিটেড থেকে এখন সরাসরি কয়লা কিনতে পারবে বাংলাদেশ, ভুটান ও নেপালের ক্রেতারা। প্রতিষ্ঠানটি জানিয়েছে প্রতিবেশী দেশগুলো অনলাইনে তাদের কয়লার নিলামে অংশ নিতে পারবে। এই সিদ্ধান্তের ফলে প্রতিবেশী দেশগুলোর ভারতীয় ব্যবসায়ীদের ওপর নির্ভরশীলতা কমবে। এই উদ্যোগের ফলে কোল ইন্ডিয়া উদ্বৃত্ত কয়লা আরও ভালোভাবে ব্যবহার করতে পারবে এবং লেনদেনে স্বচ্ছতা বাড়বে। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ায় ভারতের কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন গত 12 মাসের মধ্যে 7 মাসই কমেছে। গত বছরের এপ্রিল থেকে ডিসেম্বরে কোল ইন্ডিয়ার কয়লা সরবরাহ আগের বছরের তুলনায় শতকরা 2.2 কমেছে। 2026 আইসিসি টি-20 বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 15 সদস্যের দলের অধিনায়ক লিটন দাস আর সহ অধিনায়ক সাইফ হাসান। ভারত ও শ্রীলঙ্কায় হতে যাওয়া বিশ্বকাপ আসরের দলটিতে জায়গা হয়নি উইকেট কিপার ব্যাটার জাকির আলীর, নেই চলমান বিপিএলে ব্যাট হাতে ছন্দে থাকা নাজমুল হোসেনও। এই দুজন সহ সবশেষ 2024 টি-20 বিশ্বকাপের 6 ক্রিকেটার নেই এবারের দলে। 9 জন জায়গা ধরে রেখেছেন। দলে ব্যাটার রাখা হয়েছে 7 জন এবং স্পিনার 3 জন, বাকি 5 জন পেসার। এর মধ্যে গত আসরেও খেলেছেন লিটন, তানজিদ হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান, শরীফুল ইসলাম, মেহেদী হাসান, তৌহিদ হৃদয় ও মোস্তাফিজুর রহমান। এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। তেলের লোভে যুক্তরাষ্ট্রের অভিযান, অভিযোগ ভেনেজুয়েলাবাসীর, যুক্তরাষ্ট্রে যুদ্ধবিরোধী বিক্ষোভ। সংসদ নির্বাচনে 1842 জনের প্রার্থিতা বৈধ, বাতিল 723 জনের, কাল থেকে আপিল শুরু। মোবাইল ব্যবসায়ীদের সাথে পুলিশের সংঘর্ষে কারওয়ান বাজার রণক্ষেত্র, যানজটে বিপাকে নগরবাসী। মুস্তাফিজ ইস্যুতে ভারতের টি-20 বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত বিসিবির, শ্রীলঙ্কায় খেলতে চিঠি। এই ছিল এখনকার মতো। এর সাথে বিদায় নিচ্ছি আমি দোলা গালভেজ। আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।